সময়টা আশ্বিনের মাঝামাঝি। অসহ্য গরমে বাইরে বেরোনোর জো নেই। আমি ছাতা নিয়ে ব্যস্ত হয়ে মাঝে সাঝে প্রকাশকদের সাথে কথা বলে আসি এবং কাজ মিটিয়ে আবার দ্রুত বাড়ি ফিরে আসি। এখানে বলে রাখি, আমার নাম আবির চট্টোপাধ্যায়। আমি মূলত কয়েকটা ম্যাগাজিনের সাথে লেখালেখির কাজে ব্যস্ত থাকি এবং ক্রাইম জার্নাল লেখার একটা অদ্ভুত শখ পোষণ করি। যদিও এই অদ্ভুত শখটি আসার কারণ এখনকার বর্তমানের কলকাতার প্রখ্যাত গোয়েন্দা কৈলাস সেন। এই ব্যক্তিটির একজন গুণমুগ্ধ ভক্ত আমি এবং বলতে পারেন অন্তরঙ্গ বন্ধুও। আমরা দুজনই দক্ষিণ কলকাতার একটি সদ্য গজিয়ে ওঠা মেসে ওপরের তলায় ভাড়া থাকি। কৈলাস একটা অর্কিড নিয়ে প্রায় মাসখানেক হতে গেল কি সব গবেষণা করছে। কিছু শুনতে গেলেই বলে, আবির, একটু ধৈর্য ধর। যদি ফুলের রস দিয়ে মানুষ খুন করা যায় না, তবে তুই হবি আমার প্রথম শিকার। বুঝতে পেরেছিস? যা, এখন জ্বালাস নে। আমি কথা না বাড়িয়ে ঘর থেকে চলে আসি। কৈলাস মানুষটা নিকষা কাঠখোট্টা হলেও একবার তামাশা শুরু করলে কোনো মতেই থামতে চায় না। সেদিন আমি ঝুল বারান্দায় বসে কাগজের পাতা উল্টাচ্ছি। আগত দুর্গাপুজোর বিজ্ঞাপনে পুরো কাগজটাই পরিপূর্ণ। হঠাৎ একটি বিশেষ জায়গায় আমার চোখ আটকে গেল। সুরবিতান সঙ্গীত স্কুলের কর্ণধার দ্বিজেন্দ্রলাল চক্রবর্তী মহাশয় তার পাড়ার পুজোর চাঁদা হিসেবে পুজোর 5 দিনের খরচ বাবদ যত টাকা প্রয়োজন তা বিনিয়োগ করবেন এবং এই 5 দিন পুজো মণ্ডপ সংলগ্ন মঞ্চে ওই স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মাধ্যমে শ্রোতাদের মনোরঞ্জন করার চেষ্টা করবে। খবরটা পড়ে খুব ভালো লাগলো আমার। মানুষটির নাম অনেক শুনেছি, অত্র অঞ্চলে ওনার মতো সঙ্গীতজ্ঞ মেলা ভার। এবার মানুষটির উদারতা সম্পর্কে একটা অভিজ্ঞতা হলো। বলরাম চা দিয়ে গেলে আমি কাগজটা রেখে একটু পা ছড়িয়ে বসলাম। সকাল 11টার পর এই সময়টা বাইরের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কোনো জ্বলন্ত অগ্নিপিণ্ডের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। উফ! আমি চায়ের কাপটা নিয়ে ঘরের ভেতরে ঢুকতে যাব, এমন সময় টেলিফোনটা বাজল। আমি দ্রুত এগোচ্ছি রিসিভারটা তোলার জন্য। শুনতে পেলাম, হ্যালো। হ্যাঁ, সে কি? কখন হলো? আপনি আপনি পৌঁছেছেন? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। বেশ, ওকে। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। বেশ 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 বলে কৈলাস দীপ্ত হাতে রিসিভারটা রেখে দিল। বললাম, কি হয়েছে? সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল চক্রবর্তী মারা গেছেন। চল চল, বাকিটা ওখানে গিয়ে দেখছি। ব্যস্ত হয়ে শার্ট প্যান্ট গলিয়ে নিলাম ঠিকই, কিন্তু আমার কানকে তখনও বিশ্বাস করাতে পারিনি কথাটা। এই মাত্রই তো মানুষটাকে নিয়ে কাগজে পড়ছিলাম। আমিও কৈলাস দ্রুত পায়ে রাস্তায় এসে একটা ট্যাক্সি নিলাম। পণ্ডিত চক্রবর্তীর বাড়ি, চলো তাড়াতাড়ি। আমাদের বাড়ি থেকে পণ্ডিত চক্রবর্তীর বাড়ি বেশি দূরে নয়। মিনিট 20-র মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই পালিতবাবু হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এলো। কৈলাস বলল, কি বুঝলেন পালিতবাবু? কিছুই বুঝতে পারছি না কৈলাস। লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। এদিকে এমন একটা ঘরে মৃত্যু হয়েছে যেখানে বাদ্যযন্ত্র ছাড়া তো কিছুই নেই। চলুন চলুন দেখি। আমরা রাগ পায়ে পালিতবাবুকে লক্ষ্য করে এগোলাম। বাড়িটা দোতলা। নিচের তলায় গানের স্কুল এবং ওপর তলায় সপরিবারে পণ্ডিতজি থাকতেন। এত বড় সঙ্গীতজ্ঞের মৃত্যুতে বাড়িতে পা রাখবার জায়গা নেই। পালিতবাবু লোক সরিয়ে সরিয়ে আমাদের সিঁড়ি থেকে দোতলায় তুললেন। দেখি, একটু একটু সাইড দিন, সাইড দিন, দেখি দেখি। হ্যাঁ, আরে বাবা, এত ভিড় করলে প্রাথমিক কাজগুলো করব কি করে বলুন তো? রতনবাবু, আপনি একটু বলুন। দেখলাম একটা লোক চোখ মুছতে মুছতে দরজা থেকে সরে দাঁড়ালেন। বললেন, ইন্সপেক্টর, যত তাড়াতাড়ি সম্ভব দাদার খুনিকে খুঁজে বের করুন। আমরা এবার কাকে নিয়ে? শান্ত হন, শান্ত হন। আচ্ছা, প্রথমে বলুন তো, আপনি কি করে জানলেন আপনার দাদাকে খুন করা হয়েছে? সদ্য যে বাড়িতে একটা জীবন বিয়োগ ঘটে গেছে সেখানের মানুষের মেজাজ এমনি ঠিক থাকার কথা নয়।
তার উপরে কৈলাস এমন একটা কথা বলে ফেলল, আমি খুব অপ্রস্তুত হয়ে পড়লাম। লোকটি খানিকক্ষণ চুপ থেকে বললেন, আপনি? নমস্কার, আমার নাম কৈলাস। না, আমি পুলিশ নই, আমি একজন ডিটেকটিভ, মানে গোয়েন্দা। কৈলাস? হ্যাঁ, উনি এই কেসে তদন্তে আমাদের সাহায্য করবেন। লোকটি দ্রুত একবার কৈলাসের আপাদমস্তক পর্যবেক্ষণ করল। পালিতবাবু তখন ঘরে ঢুকে বডির কাছে অপেক্ষা করছেন। লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। বলে লোকটি সরে গেলে আমরা দুজন ভেতরে ঢুকলাম। এটিকে একটা হল ঘর বলা যায়। চারিদিকে তাকালে শুধু বাদ্যযন্ত্র ছাড়া অন্য জীবিত বস্তু চোখে পড়ে না। ঠিক ঘরের মাঝখানে উপুর হয়ে পড়ে আছে একটি মোটা সোটা ব্যক্তির অথর্ব দেহ। কৈলাস লাশের মুখের কাছে তার নিজের মুখ ঝুঁকিয়ে নিয়ে বলল, চোখ দেখে মনে হচ্ছে উনি বেশ যন্ত্রণা পেয়েই মারা গেছেন। ঠিক ঠিক যেমনটা গলা টিপে মারলে বা মুখে বালিশ চাপা দিয়ে মারলে হয়। এই পালিতবাবু, একটা কাজ করুন তো, ওনাকে ওনাকে সোজা করুন। আসুন, হাত লাগান। নির্দেশ অনুযায়ী ওরা দুজন মিলে দেহটিকে সোজা করল। কৈলাস তার ঠোঁটের কাছে নাক নিয়ে গিয়ে কিছুক্ষণ কি যেন শুকল, তারপর বলল, বিলিতি মদের গন্ধ। পালিতবাবু, এই মদের গ্লাসটা খুঁজে বের করতে হবে। কুইক, এই ঘর এবং দ্বিজেন্দ্রবাবুর ঘর সার্চ করুন, তাড়াতাড়ি। বাইরেই কয়েকজন কনস্টেবল দাঁড়িয়েছিল। পালিতবাবু হুকুম দিলেন, রমেন, এই তিনজনকে পণ্ডিতজির ঘরে পাঠাও, আর বাকিরা এই ঘরে চলে এসো। দেখো তো কোনো মদের গ্লাস পাও কিনা। কৈলাস উঠে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু গ্লাস তো দূরের কথা, একটা ছোট কাঁচের টুকরো পর্যন্ত পাওয়া গেল না। ঘরের প্রতিটি দেওয়ালে দেশি বিদেশি বাদ্যযন্ত্র ঝুলছে এবং মেঝের চারিদিকে রাখা আছে গোটা পাঁচে গ্র্যান্ড পিয়ানো, তানপুরা এবং বেশ কয়েকটা তবলা, কঙ্গো ইত্যাদি। ইতিমধ্যেই কনস্টেবলরাও ফিরে এসে পালিতবাবুর সামনে ঠোঁট উল্টে মাথা নাড়ল। কৈলাস বলল, পালিতবাবু, বডি ময়না তদন্তের জন্য পাঠান। আর আমায় বলুন, আপনাকে কে প্রথমেই বাড়ির থেকে ফোন করেছিল? রতনলাল চক্রবর্তী, পণ্ডিতজির একমাত্র ভাই, যার সাথে আপনার পূর্বে পরিচয় হলো। বেশ, ওনাকে দিয়ে তবে শুরু করি। চলুন, আপনিও থাকবেন। না, মানে আপনার কি মনে হয় এটা খুন? কৈলাস একটু মাথাটা ঝুঁকিয়ে বলল, বাড়ির হাওয়া যা বলছে, খুন না হলেই অবাক হব। পালিতবাবু মাথা চুলকে বললেন, রমেন, বডিটাকে পোস্টমর্টেমে নিয়ে যাবার ব্যবস্থা করো। বলে উনি ইশারায় আমাদের তাকে লক্ষ্য করতে বললেন। ঘর থেকে বেরিয়ে দেখি ভিড়টা এখন আগের থেকেও অনেকটাই বেশি। রতনলাল চক্রবর্তী সিঁড়ির মুখটায় দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছেন। পালিতবাবু আমাদের একটু আগে থামতে বলে তার কাছে গিয়ে বোধহয় কৈলাসের প্রস্তাবটা জানালেন। রতনবাবুর চোখ খানিকটা চ্যাপটা হলো। তারপর আমাদের দিকে একবার তাকিয়ে ঠিক তার পেছনের ঘরটায় ঢুকে পড়লেন। পণ্ডিতজি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম, তাই ওনার পরিবারের ব্যাপারে কিছুটা আমি ভাষা জানতাম। দ্বিজেন্দ্রলাল চক্রবর্তীর পোষ্য বেশি ছিল না। যৌবন উত্তীর্ণ হবার পরেই তিনি বিপত্নিক হয়েছিলেন। পত্নী রেখে যান একটি পুত্র, একটি কন্যাকে। তারা বড় হলে পণ্ডিতজি মেয়ের বিয়ে দিলেন। ছেলে ভুজঙ্গলাল হয়ে দাঁড়িয়েছিল একটি আস্ত অকর্মার ধাড়ি। ছোট থেকে বাবার ঈশ্বরপ্রাপ্ত শিল্পের প্রতি তার কোনোদিনই উৎসাহ ছিল না। বড় লোকের বখাটে ছেলেরা এমনই হয়। ব্যবসা বাণিজ্যের চেষ্টা করে বাপের কিছু টাকা নষ্ট করে পিতৃস্কন্ধে আরোহণ করেছিল। পণ্ডিতজি আর তাকে কাজে নিযুক্ত করবার চেষ্টা করেননি। তিনি বেশিরভাগ সময়ই তার স্কুলেই থাকতেন। বাড়ির দ্বিতলে ভুজঙ্গলাল বাস করত তার স্ত্রীকে নিয়ে। সংসার চালানোর একমাত্র পন্থাই ছিল দ্বিজেন্দ্রলাল বাবুর এই স্বনামধন্য গানের স্কুল। তবে এই রতনলাল চক্রবর্তী নামে একটি ভাই তার আছে, এ কথা আমি আগে শুনিনি। ঘরে ঢুকেই কৈলাস প্রশ্ন করল, আপনি কি খুব শীঘ্রই বাইরের থেকে এসেছেন? লোকটি চোয়াল শক্ত হলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি এখানে মৃত্যুর তদন্ত করতে এসেছেন, নাকি যারা নির্দোষ তাদেরকে জেরা করেই কেসটা বন্ধ করতে চাইছেন?
কৈলাস ঈষৎ হেসে বলল, রতনবাবু, আপনি যে নির্দোষ সে ব্যাপারে আপনি নিশ্চিত হলেও আমি কিন্তু নই। তাই আমার ছন্দে কাজ করতে দিন, নইলে প্রমাণ গোপন ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। রতনলাল একটু দমে গেল। হাতের ইঙ্গিতে কৈলাসকে প্রশ্ন করতে বলে চেয়ারে বসল। এমন সময় হেড কনস্টেবল রমেন ঘরে মুখ বাড়িয়ে বলল, স্যার আমি আসছি। পালিতবাবু বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ও, একটু শুনে যাও। বলে পালিতবাবু বাইরে চলে গেলেন। কৈলাস তার প্রথম প্রশ্ন রাখল রতনলালের সামনে। আপনি প্রথম মৃতদেহ শনাক্ত করেন? রতনলাল সংক্ষিপ্ত উত্তর দেয়, আচ্ছা, তবে আপনি বলছেন বেলা 12টার সময় আপনি প্রথম দেখলেন আপনার দাদা অথর্ব হয়ে পড়ে আছেন তালিম ঘরে। এর আগে কেউ ওনার খোঁজ করেননি কেন? লোকটি খানিক চুপ করে থেকে বললে, সামনে পুজো উপলক্ষে দাদার গানের স্কুল কটা দিন বন্ধ রেখে সবাইকে আলাদাভাবে তালিম দিচ্ছিল। হয়তো আপনারা পড়েছেন, পাড়ার পুজোয় একটা বড় আর্থিক সহযোগিতা করছিলেন দাদা। এবার আমি বললাম, আমি আজকেই পড়েছি বিজ্ঞাপনটা, তার কিছুক্ষণের মধ্যেই তো সংবাদটা পেলাম। রতনলাল বলতে লাগলো, দেখুন, এত বড় মনের মানুষকেও ঈশ্বর রাখল না। আচ্ছা, আজ সকালেও কি উনি প্রতিদিনের মতন তালিম দিচ্ছিলেন? এটা বলা খুব কষ্টের কৈলাসবাবু। বাড়িতে 5 জন লোক আছে, কিন্তু আমি ছাড়া কেউ দাদার সাথে কথা বলতো না। আমি বিয়ে করিনি, এদিকে দাদার সঙ্গীতের প্রতি একাগ্রতা ও মৌনতা এতটাই যে এই তালিম ঘরটাকে বাইরের কারিগর আনিয়ে একদম শব্দ নিরোধক তৈরি করিয়েছিল। তাই ভেতরে যদি অনবরত যন্ত্রের শব্দ চলতেও থাকে, বাইরে থেকে তার কিছুই টের পাওয়া যায় না। আর আমার দাদার ছেলে, মানে ভুজঙ্গর সাথে কাল রাতেও আমি দাদাকে চিৎকার করে কথা বলতে শুনেছি, কিন্তু কি বলছিল কিছু বুঝতে পারিনি। কারণ বেশিরভাগ সময়ই ওই কথোপকথন হয়তো সতর্কতা অবলম্বনের জন্যই নিচু গলায় করা হচ্ছিল। এটুকু বলে রতনলাল থামল। কৈলাস বলল, আচ্ছা, আপনার কেন মনে হলো আপনার দাদা খুন হয়েছে? রতনলাল একটু বাড়তি সতর্কতা অবলম্বন করলেন বলে মনে হলো। উঠে গিয়ে দরজাটা আটকে আবার ফিরে এসে বসলেন চেয়ারে। বললেন, ভুজঙ্গর মতলব আমার কদিন ধরে একদম ভালো লাগছিল না কৈলাসবাবু। শেষ কয়েকটা দিন ধরে দেখছিলাম ও রীতিমতো শাসাচ্ছিল দাদাকে। যেমন কদিন আগে আমি সন্ধ্যা নাগাদ বাড়ির ছাদে যাচ্ছিলাম। ভুজঙ্গর ঘরটা ওই সিঁড়ির নিচেই। শুনলাম ওর স্ত্রীর সাথে তার খুব অশান্তি হচ্ছে। আমি থমকে গেলাম, কান পেতে শুনলাম ভুজঙ্গর কথা। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমার অনেক টাকার দরকার, নইলে আমি ব্যবসাটা দাঁড় করাবো কি করে? আচ্ছা, তুমি তো চাইছো, কিন্তু যদি না দেয় টাকাটা, তবে তুমি কি করবে? কি করব? হ্যাঁ, কি করব দেখবে? প্রয়োজনে আমি খুন করব লোকটাকে। এমন সময় দরজা খোলার শব্দ হয় এবং আমি দ্রুত উপরে চলে যাই। ভেবেছিলাম ছেলের ন্যায্য প্রাপ্তিটুকু পাচ্ছে না বলে হয়তো রাগের মাথায় এগুলো বলছে, কিন্তু এখন তো আর সন্দেহ রইল না। রতনলালের চোখ ভিজে এলো। সে 2 হাত দিয়ে চোখ চেপে ধরে বসে রইল। কৈলাস খানিকক্ষণ চুপ। তারপর ও উঠে দাঁড়িয়ে রতনবাবুর পাশে গিয়ে দাঁড়ালো। তার পিঠে হাত রেখে বলল, রতনলাল বাবু, এতটা ভেঙে পড়বেন না। আজ প্রাথমিক কাজবাজগুলো সম্পূর্ণ করুন। কাল সকাল 10টা নাগাদ আমি একবার আসব। তাছাড়া ভুজঙ্গকে এখন জেরা করাটা সৌম্যকর্ম হবে না। আজ বাবার মুখাগ্নি করে আসুক, কাল যা করার করব। এসো এসো আবির, চলো। এখন আর বাড়িতে সেরকম ভিড় নেই। কয়েকটি যুবক যুবতী এবং কিছু বৃদ্ধ বয়স্ক লোক ছাড়া বাকি বেশিরভাগ লোকই পাঁচিলের বাইরে দাঁড়িয়ে আছে। পণ্ডিতজিকে শেষ দেখা দেখতে যারা দূর থেকে এসেছিলেন, তাদের মধ্যে অনেকেই হয়তো দেখে বাড়ি ফিরে গেছেন।
পালিতবাবুকে দেখলাম নিচে একজন যুবকের সাথে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কী সব জিজ্ঞেস করছেন। আমাদের আসতে দেখেই উনি উত্তেজিত হয়ে বললেন, কৈলাসজি একবার এদিকে আসুন। এ বলছে আজ সকালে ও পণ্ডিতজির কাছে ক্লাস করে গেছে, তার মানে এই খুন হয়েছে আজ সকালবেলাতেই? কৈলাসের চোখে একটা রহস্যময় হাসি খেলে গেল। ও ব্যস্ত হয়ে বলল, এই খবরটি আমার কাছে পুরনো হলেও এ ছেলেটিকে আমার একটু দরকার। আচ্ছা, আপনি এক কাজ করুন, বাড়িতে পুলিশ পাহারা লাগিয়ে দিন, যাতে কেউ কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। যদিও খুনের নিপুণতা দেখে মনে হচ্ছে না অপরাধী অন্তর্ধান নেবে, তবু বিনাশকালে বিপরীত বুদ্ধি হতেই পারে। চলো, তুমি আমার সাথে এসো। অজ্ঞাত যুবকটিকে সাথে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। কৈলাস রাস্তায় একটা কথাও বলল না। ওর মাথায় কি চলছে বা কতটাও বুঝেছে এই কেসের, তার বিন্দু বিসর্গ আঁচ করবার উপায় নেই। যদিও নিঃসংকোচে সন্দেহের তীর পণ্ডিতজির ছেলে ভুজঙ্গর দিকেই যায়। ছেলেটিকে সামনে চেয়ারে বসিয়ে একটা সিগারেট ধরিয়ে কৈলাস তাকে প্রশ্ন করল, তোমার নাম? ছেলেটি স্থির দৃষ্টিতে তার দুঃখে ভেঙে পড়া চক্ষু যুগল দিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। কৈলাসের প্রশ্নে একটু যেন কেঁপে উঠল। বলল, আমার নাম প্রদীপ রায়। হ্যাঁ, কতদিন ধরে পণ্ডিতজির কাছে তালিম নিচ্ছ? তাও 5 বছর হয়ে গেল। গুরুজি আমায় খুব ভালোবাসতেন। আমি এবং নীলাঞ্জন ছিলাম স্যারের সব থেকে প্রিয় ছাত্র। আমাদের নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতেন। কৈলাস মাথা নেড়ে বলল, পণ্ডিতজির সাথে ওনার ছেলের শেষ কয়দিন ধরে কথা কাটাকাটি চলছিল, তার ব্যাপারে কোনো আলোকপাত করতে পারো তুমি? না, তবে স্যার শেষ কয়েকদিন ধরে খুব বিব্রত ছিলেন। কেন জানি না, মনে হচ্ছিল কোনো একটা কাছের মানুষের থেকে উনি খুব আঘাত পেয়েছেন, কিন্তু তা প্রকাশ করতে পারছেন না। তবে একদিন স্যারকে বলতে শুনেছিলাম যে সে মারা গেলে যেন তার ছেলে তার মুখাগ্নি না করে। ছেলেটি খানিক চুপ করে থেকে বলল, বলছি যে আজকের দিনটা কি আমায় একটু ছেড়ে দেবেন কি? আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না। যদি অনুমতি দেন আমি। যাবে, তবে যাওয়ার আগে এটুকু বলে যাও, তোমার পরে পণ্ডিতজির কাছে কেউ তালিম নিতে এসেছিল কি? ছেলেটি চোখ মুছে বলল, নীলাঞ্জনের আসার কথা ছিল, কিন্তু ও পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গেছে। ওই আমাকে বাড়িতে গিয়ে খবরটা দেয়। প্রদীপের কথা শেষ হলে কৈলাস চশমাটা কপালে তুলে নিজেকে চেয়ারে এলিয়ে দিল। নিচু গলায় বলল, আবির, ওকে একটু ছেড়ে আয় তো। আমি প্রদীপকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এলাম। কৈলাস এক দৃষ্টিতে কড়িকাঠের দিকে চেয়ে রয়েছে। চেয়ারে বসে একটা সিগারেট ধরাতেই ও প্রশ্ন করল, তোর কি মনে হয় আবির, এই অতি ধূর্ত আততায়ীটি কি? আমি যা বুঝেছি তাতে তো বিনা বাক্যে পণ্ডিতজির ছেলেকে অ্যারেস্ট করাই যায়। আর যে অনুসন্ধান করার ভার দিয়েছে সেও তো বলছে তার একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ওই ভুজঙ্গ। কৈলাস হাসল, বলল, একবার ভেবে দেখেছিস, এখন ভুজঙ্গ খুনের দায়ে হাজতে গেলে অথবা ফাঁসি হলে সব থেকে বেশি লাভ কার হবে? যদিও মন্তব্য এখনই করাটা কতটা যুক্তিযুক্ত হবে জানি না, তবে আপাতত রতনলাল বাবুর লাভ সব থেকে বেশি। ভুজঙ্গর অবর্তমানে ওই বিষয় আশয় সম্পত্তি সব কিছুরই ভাগিদার এখন উনি। বাকিটা কাল জানা যাবে। কৈলাস টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে তাতে মন দিল। আমি স্নান সেরে এসে দেখি ও ঘরে নেই। আমি খাওয়া দাওয়া সেরে দ্বিপ্রহরে একটু গড়িয়ে নিলাম। কৈলাস এলো সন্ধ্যা 6:30 নাগাদ। ওর মুখ দেখে বোঝার উপায় নেই আসলে ওর মনের অবস্থা বা মগজের অবস্থাটা কি। ঘরে এসে তোয়ালে নিয়ে সোজা ঢুকলো স্নান ঘরে এবং খানিক বাদে বেরিয়ে আবার ওর টেবিলে অর্কিড নিয়ে বসলো। আমি এক পা দুপা করে ওর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, কি হে, কোথায় গেছিলে বলা যাবে কি? ও ম্যাগনিফাইং গ্লাস চোখে নিয়ে আমার দিকে তাকালো। বলল, তুমি কি জানো
টাইটান অ্যারামো নামের অর্কিডের গন্ধে যে কোনো মানুষ মারা যেতে পারে? হ্যাঁ, জানবো না কেন। এই অর্কিডকে তো পৃথিবীর সবথেকে বড় অর্কিডের তালিকাতেও ধরা হয়। সে না হয় হলো, কিন্তু বলবে কি ব্যাপারটা কি? কৈলাস চেয়ার থেকে উঠল, হাতে ম্যাগনিফাইং গ্লাসটা পাকাতে পাকাতে বসার ঘরে এলো, বলল, আবির, এই খুনটাও হয়েছে সেইভাবে। আততাই এমন একটা অস্ত্রের ব্যবহার করেছে যা নির্দিষ্ট লক্ষ্যকে স্পর্শ না করলেও তার হৃৎপিণ্ড থামিয়ে দিতে পারে। আমি একটু থানায় গিয়েছিলাম। পোস্টমর্টেম রিপোর্টে এটা স্পষ্ট যে দ্বিজেন্দ্রলাল চক্রবর্তী হরপে পণ্ডিতজির কোনো শারীরিক রোগ ছিল না। শরীরে অ্যালকোহল যেটুকু পাওয়া গিয়েছে তা অতি সামান্য। তবে একটা মানুষকে স্পর্শ না করে খুন করলো কিভাবে? না আবির, কালকের দিনটা না গেলে কিছু বলতে পারছি না। ও, আর একটা কথা, পণ্ডিতজির মুখাগ্নি করেছে তার অন্যতম প্রিয় ছাত্র নীলাঞ্জন। হ্যাঁ, নীলাঞ্জন। তার অযোগ্য অকর্মণ্য ছেলে মুখাগ্নি করা তো দূর, শ্মশান পর্যন্ত যায়নি। ভাবা যায়? বলে সে আবার নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে খাবার টেবিলে বসেও তেমন কোনো কথা হলো না। রাতে খাওয়ার পরে কৈলাস অনেকক্ষণ বৈঠক ঘরে ছিল, তবে তার সাথে কথা বলার মতো কোনো সুযোগ আমি পাইনি। এখন আমি খানিকটা বুঝতে পারি যে কখন কথা বললে উত্তর পাওয়া যাবে। পরদিন সকালে 10টার আগেই আমরা পণ্ডিতজির বাড়িতে পৌঁছালাম। পালিতবাবু আগেই ওখানে উপস্থিত ছিলেন। কৈলাস সোজা উপরে তালিম ঘরটায় চলে গেল। আমিও পালিতবাবু সেই ঘরে পৌঁছাতেই কৈলাস প্রশ্ন করল, এই ঘরে কেউ আসেনি তো কালকের পর? কোনো মতেই না। সারা রাত এখানে দুজনকে দাঁড় করিয়ে রেখেছিলাম। বেশ, চলুন এবার প্রত্যেকের সঙ্গে একটু দেখা করি। হ্যাঁ, আসুন। পালিতবাবু আমাদের প্রথমে দোতলার ঘরগুলির বিপরীত প্রান্তে একেবারে সিঁড়ির পাশের ঘরটার সামনে নিয়ে গেলেন। দরজায় কড়া নাড়লে মিনিট দুয়েক পরে এক ভদ্রলোক দরজা খুলল। পালিতবাবু বললেন, ভুজঙ্গবাবু, আপনার সাথে একটু কথা বলতে চাই। ভুজঙ্গবাবু একজন লম্বা চওড়া গড়নের সুদর্শন ভদ্রলোক। তবে সাম্প্রতিক বাবার মৃত্যুর শোকে কিনা জানি না, তার চেহারা দেখে মনে হলো ওই চোখের গহনে বহু রাতের অনিদ্রা জমা আছে। মুখে কাঁচা পাকা অযত্নে ছাটা দাড়িকো, আর নাকের পাশে চাঁদের কলঙ্কের মতো একটা কাঁটা দাগ। দরজা থেকে নিঃশব্দে সরে দাঁড়িয়ে আমাদের ভেতরে আসার ইঙ্গিত করলেন। পালিতবাবু ও আমি ঘরে ঢুকে চেয়ারে বসলাম। প্রয়োজনীয় জিনিসের থেকে একটু বেশি জিনিসপত্র এই ঘরে বর্তমান, যেমন খাট, আলমারি, আলনা ছাড়াও রান্না সামগ্রী ও আনাজপাতি চারিদিকে ছড়ানো আছে। কৈলাস খাটের পাশে রাখা একটি ছোট টেবিলের ওপর থেকে 2 আঙুল দিয়ে একটা কাঁচের গ্লাস তুলে নিয়ে সেটা নাকের কাছে ধরল। ও কিছু বলার আগেই ভুজঙ্গবাবু বললেন, ওটা আমার বাবা এনেছিল এই ঘরে। কালকে সকাল 9টা নাগাদ সে আমার ঘরে আসে, আর দরজা আমার খোলাই থাকে। চেয়ারে বসে বলল, ভুজঙ্গ, তোমার মতন অপদার্থ ছেলে জন্ম দিয়ে আমি যেমন পচতেছি, আমি চাই না, আমি চাই না তুমি একই মানসিক ব্যাধিতে তিলে তিলে শেষ হয়ে যাও। তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, শোনো। আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন আমার সাথে বাবার একদমই ভালো সম্পর্ক ছিল না। এমনকি তার ইচ্ছে অনুযায়ী আমি তার মুখাগ্নি পর্যন্ত করিনি। সেহেতু আমার সাথে তার গোপন বা ব্যক্তিগত কথার ব্যাপারটা আমায় খুব একটা উৎসুক করেনি তখন। এমনকি যে বাবাকে ছোটবেলা থেকে সম্পূর্ণ নেশাবিরোধী কঠোর মানুষ হিসেবে চিনি, তার এই রকম আকস্মিক পরিবর্তনটা আমার কাছে খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাগ দেখিয়ে বললাম, আমার সাথে তোমার আবার কি ব্যক্তিগত কথা? আর এসব কি শুরু করেছো তুমি? আমার কথা শুনে বাবা একটু হাসলো, তারপর বলল, সময় হলে আমার সাথে দেখা করো, বলে ঘর থেকে চলে গেল। সেই সময় গ্লাসটা রয়ে যায় এখানে। ঠিক তার ঘন্টা 2 পরে উনি মারা যান। এবারে কৈলাস প্রশ্ন করল, আপনি কি করে জানলেন আপনার ঘরের থেকে বেরোনোর 2 ঘন্টা পরে আপনার বাবা মারা যায়? ভুজঙ্গবাবু ক্লান্ত দৃষ্টিতে কৈলাসের দিকে তাকাল। ঈষৎ হেসে বলল, কৈলাস সেন, তাই না? আপনি শখের গোয়েন্দা হতে পারেন, তবে আমি আপনার মক্কেল না। আমি চাইলে উত্তর নাই দিতে পারি।
এমনিতেই এই বাড়ির সবাই মনে করেছে আমি বাবাকে হত্যা করেছি। তাহলে এত প্রশ্ন উত্তরের কি আছে? আমায় অ্যারেস্ট করুন, সোজা থানায় নিয়ে চলুন। দেখুন, শান্ত হন। প্রথমত, অ্যারেস্ট করাটা আমার কাজ নয়, সে কাজ পুলিশের। আর দ্বিতীয়ত, আমি একজন গোয়েন্দা, এবং আমার সত্যান্বেষণ যদি আপনাকে হত্যাকারী হিসেবে প্রমাণ করে তবে আপনাকে বলতে হবে না, ঘাড় ধরে টানতে টানতে আপনাকে ঘরের থেকে বার করে নিয়ে যাবে। পালিতবাবু, চলুন। কৈলাস সজোরে দরজা খুলে বেরিয়ে গেল। আমরা পেছন পেছন আবার রতনলাল অর্থাৎ পণ্ডিতজির ভাইয়ের ঘরে এলাম। আজ ভদ্রলোকের মুখ অনেকটাই স্বাভাবিক এবং চাহনি স্থির। কৈলাস ঘরে ঢুকতেই একটা সিগারেট দিয়ে প্রাথমিক আড়ম্বর শুরু করলেন। বললেন, কি বলছে ভুজঙ্গ? আমার কথা মিলছে তো? কৈলাস বুকশেলফ থেকে একটা বই তুলে নিয়ে বলল, আপনার তো আড়িপাতা অভ্যাস আছে রতনবাবু, শোনেননি কি কি কথা হয়েছে? কৈলাসের এই কথায় তার চোয়াল নিমেষে শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল, কৈলাসবাবু, বাড়িতে চিৎকার চেঁচামেচি হলে তার কারণ নির্ধারণ করাটা কি অপরাধ? না, একেবারেই অপরাধ নয়। তবে এই চিকিৎসার চেঁচামেচির কারণে আপনার কি কোনো ক্ষতি হচ্ছিল? বরং এই কারণটাই আপনার মনে ধীরে ধীরে আশার আলো দেখাচ্ছিল। আপনি কি বলতে চান কৈলাসবাবু? আরে, এখন তো আপনি এই বাড়ি ও সম্পত্তির অন্যতম কর্ণধার। আপনার কথা অনুযায়ী পণ্ডিতজি তার নিজের সম্পত্তির কানা কড়িও তার ছেলেকে দিয়ে যাবে না। এই কথা কি আপনি জানতে না বলবেন? রতনলাল পকেটের থেকে রুমাল বের করে মুখ মুছে বলল, কৈলাসবাবু, সম্পত্তির জন্য নিজের দাদাকে হত্যা করব এমন নৃশংস মানসিকতা কখনো আমার আসেনি। তবে এই বিষয় নিয়ে কথা হয়নি তা না। দাদা একবার লিখেছিলেন সে তার জমি জমার অধিকাংশ তারই কোনো এক প্রিয় ছাত্র বা ছাত্রীকে দিয়ে যাবেন, এবং এই কথাটা সে শুধু আমাকে নয়, নন্দদুলালকেও বলেছিল। কি বললেন? নন্দদুলাল? নন্দদুলালটাকে? নন্দদুলাল হলো এই বাড়ির সব থেকে পুরনো এবং দাদার প্রিয় ভৃত্য। ও তো 4 দিন বাড়িতেই ছিল না। কাল রাতে ওর দেশের বাড়িতে ট্র্যাঙ্ক কল করে খবর দিয়েছি। দেখুন, একটু বাদেই মনে হয় ঢুকে পড়বে। তবে কৈলাসবাবু, দাদাকে আমি ভগবানের মতো ভক্তি করতাম, তার সাথে উঁচু গলায় কখনো কথা বলিনি। তবে আপনি বলুন, তাকে খুন করার কথা কিভাবে আমার মাথায় আসে? না আসাটাই আপনার জন্য মঙ্গলজনক। আপনার মাদক সেবন পাত্রটা একবার একটু দেবেন? রতনলাল উঠে গিয়ে তার খাটের পাশে রাখা টেবিলের ওপর থেকে সামান্য সুরা সমেত গ্লাসটা তুলে দিল কৈলাসের হাতে। কৈলাস পালিতবাবুকে বলল, পালিতবাবু, এই গ্লাসটা আর ভুজঙ্গবাবুর ঘরের গ্লাসটা ফরেন্সিকে পাঠান। দুটোতেই একই মাদক ছিল কিনা এবং উল্লেখিত ব্যক্তি দুজনই গ্লাস দুটোকে শেষবারের জন্য ব্যবহার করেছিল কিনা তার সম্পূর্ণ তথ্য আমার চাই। বুঝেছেন না গো? ওর নির্দেশে পালিতবাবু রুমাল দিয়ে ওই গ্লাসটি নিয়ে অন্যটি আনতে চলে গেল। রতনলাল সন্দিগ্ধ দৃষ্টিতে কৈলাসের দিকে চেয়ে রয়েছে। কৈলাস একটা ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে চেয়ারে এসে বসল। লক্ষ্য করলাম সেই ডায়েরিতে সর্বত্র সুরের নোটেশন আঁকা রয়েছে। কৈলাস প্রশ্ন করল, রতনবাবু, আপনি ব্যাঙ্গালোর থেকে আসার আগে এই ঘরে কে থাকতো? রতনলাল একটু ভেবে উত্তর দিল, দাদা শেষ চিঠিতে লিখেছিল ওপরের একটা ঘরে তার এক অত্যন্ত কাছের ছাত্র নীলাঞ্জন রায় থাকে। আমি এলে সে ওকে বলে দেবে কয়েকদিনের জন্য বাড়ি চলে যেতে। ছেলেটা গরিব বলে দাদার ওর উপরে খুব মায়া। তবে কৈলাসবাবু, ছেলেটা সত্যি খুব ভালো। ওই তো দাদার মুখাগ্নি করল। স্ত্রী না থাকলে তার জন্য কাঁদার লোক থাকে না কৈলাসবাবু, কিন্তু এই নীলাঞ্জন কাল উন্মাদের মতো কান্না করেছে দাদার জন্য। যাওয়ার আগে ওর সাথে একবার দেখা করে যাবেন কৈলাসবাবু। বড্ড ভেঙে পড়েছে ছেলেটা। কৈলাস হাতে ডায়েরির পাতাটা উল্টাতে উল্টাতে পুরো কথাটা শুনল। লক্ষ্য করলাম ডায়েরির একটা বিশেষ পাতায় আঙুল রেখে ও ডায়েরিটা মুড়ে নিল। বলল, দেখা তো আমার সবার সাথেই করতে হবে রতনবাবু। তবে ভুজঙ্গবাবুর স্ত্রীকে দেখলাম না, সে কি বাড়িতে নেই? না না, বাড়িতে আছে। আসলে একটা পরের ছেলে কাঁচা নিয়েছে, বোঝেনি তো।
আমি আরতিকে বললাম নীলাঞ্জনের উপরে একটু দেখাশোনা করতে, ওই কখন কি লাগে টাগে সেই ব্যাপারে। আচ্ছা, ধন্যবাদ। এখন তাহলে উঠি। নমস্কার আদান প্রদান করে আমরা সেই ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম পালিতবাবু রতনলাল ও ভুজঙ্গবাবুর ঘরের মাঝখানের ঘরটিতে ঢুকলেন। বুঝলাম ওইটি পণ্ডিতজির ঘর, যে ঘরে এখন তার ছাত্র নীলাঞ্জন রয়েছে। ঘরের সামনে এসে দেখি পালিতবাবু সেই ঘর থেকেও একটা গ্লাস বের করেছেন। মুখে একটা গাম্ভীর্য নিয়ে কৈলাসের দিকে হ্যাঁ বাচক মাথা নেড়ে বেরিয়ে গেলেন। এই ঘরটাকে বলা যেতে পারে তালিম ঘরের একটি ক্ষুদ্র সংস্করণ। ইতি উতি বাদ্যযন্ত্র ও সঙ্গীতজ্ঞের সম্মাননা পদক ঝোলানো। ঘরের মাঝখানে একটা ছোট খাট এবং আসবাব বলতে দুটো বড় বড় দেরাজ রয়েছে। নীলাঞ্জন নিতান্তই যুবক, বয়স খুব বেশি হলে বছর 25 হবে। কিন্তু খাটের পাশে যে মেয়েটি আধ ঘোমটায় দাঁড়িয়ে আছে, সেই যে ভুজঙ্গের স্ত্রী, এটা মেনে নিতে যথেষ্ট দ্বিধাবোধ হয়। এর বয়সও 30-এর ঊর্ধ্বে নয়, তা অনুমান করা খুব শক্ত কাজ নয়। কৈলাস প্রথম প্রশ্নটা করল, ভুজঙ্গর স্ত্রীকে। আচ্ছা, আপনার শ্বশুর মশাই যে হঠাৎ নিজের সঙ্গীত চর্চার ঘরে মারা গেলেন, এ বিষয়ে আপনার স্বামীর দিকে সবাই আঙুল তুলছে। আপনিও কি এই ব্যাপারে সহমত যে আপনার স্বামী তাকে খুন করেছে? মেয়েটি মুখ তুলে কৈলাসের দিকে চাইল। চোখে মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট, তবে ভুজঙ্গবাবু হিসেবে এই মেয়েটি কিন্তু তার সমসাময়িক নয়। গায়ের রং কালো, মুখশ্রীতে মাত্রাতিরিক্ত প্রসাধনী দ্রব্যের ব্যবহারে একটা লালচে আস্তরণের সৃষ্টি হয়েছে। কৈলাসের কথায় মেয়েটি ফুঁফিয়ে কেঁদে উঠল, বলল, দেখুন, আমি ওকে অনেক বলেছি মাথা ঠান্ডা রাখতে, সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করছে। এমনকি এটাও বলেছি যে তুমি শান্ত হও, আমি বাবার সাথে কথা বলবো। কিন্তু আমার কোনো কথা শুনেনি। বাকি কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না। দেখুন, ঘাবড়াবেন না। আপনার যা মনে হয় সেটা পরিষ্কার করে আমার কাছে খুলে বলুন। সেটাই আপনার এবং সবার পক্ষে ভালো হবে। কৈলাস তখন একটা খোমক হাতে নিয়ে তা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। অন্য হাতে সেই রতনলালের ঘর থেকে নিয়ে আসা ডায়েরিটা, এবং আগের মতোই একটা আঙুল ওই বিশেষ জায়গায় রাখা। খোমকটি রেখে এবার ডায়েরিটি 2 হাতে মেলে ধরল কৈলাস। বলল, এই ডায়েরিটা আশা করি তোমার? নীলাঞ্জনের উদ্দেশ্যে করল প্রশ্নটি। ও নিচু গলায় বলল, আপনাকে একটা অনুরোধ করতে পারি? আজকের দিনটা আমায় প্লিজ ছেড়ে দিন। আমার মনের অবস্থা একেবারেই ভালো নয়। আর হ্যাঁ, পণ্ডিতজির দাদা আসার পরে ওই ঘরে আমি আর ঢুকিনি। সেই কারণেই এই 5 দিন ওই ডায়েরিতে কিছু নোট করা হয়নি। তবে ডায়েরিটা ওখানেই রেখে দিন। এটাই পণ্ডিতজির দেওয়া প্রথম উপহার। রেখে দেব, তবে কাল, আজ নয়। এটা আজ রাতটা আমার কাছেই থাকুক। বেশ, তবে আজ থেকে 7 দিন আগের তারিখ পর্যন্ত এই ডায়েরিতে প্রতিদিনের ক্লাসের বর্ণনা ও বিষয় নোট করা আছে। ঠিক তার পরের পেজটায় চেপে চেপে কিছু একটা লিখে কাগজটা ছিঁড়ে ফেলেছ তুমি, এবং তার পর দিন থেকে ডায়েরির সাথে কলমের কোনো যোগাযোগ নেই। এটা হওয়ার কারণ? নীলাঞ্জন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কৈলাস বেরিয়ে গেলে আমি নমস্কার জানিয়ে বাইরে এলাম। নিচে নেমে দেখি পণ্ডিতজির স্কুলের সামনে প্রদীপ এবং একটি 22-23 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। কৈলাসকে দেখে ওরা দুজন এগিয়ে এলো। উভয়ের চেহারায় অতি প্রিয় স্বজন হারানোর ছাপ। প্রদীপ বলল, স্যার, কোনো কিছু করা গেল কি? কৈলাস বলল, এখনো পর্যন্ত নয়, তবে তোমাদের একটা সাহায্য করতে হবে আমায়। কি করতে হবে বলুন? তোমাদের ক্লাসের ডায়েরিগুলো একটু আমায় দিতে পারবে? কথাটা শুনে ওদের চোখ পড়ল কৈলাসের হাতের দিকে। প্রদীপ বলল, স্যার, ডায়েরি তো আমরা নিয়ে আসিনি। আমি 3 জনের ডায়েরি নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসছি।
এই আবির, চল চল চল, পুলিশ আসছে, ওদের এখন কাজ করতে দে। আর শোনো, বাড়ির কাউকে এখন বিরক্ত করো না, কারোর অবস্থা এখন ঠিক নেই। আমি ঠিক কেমন বোধ করলাম তখন তা ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে এটুকু বলতে পারি, যা তখনও পর্যন্ত আয়ত্ত করতে পেরেছিলাম তা মুহূর্তেই সব গুলিয়ে গেল। বাইরে এসে দেখি একটি বৃদ্ধ লোক পালিতবাবুর পায়ের সামনে বসে হাউ মাউ করে কাঁদছে। আমরা সেদিকে এগিয়ে যেতেই বলল, এর নাম নন্দদুলাল, পণ্ডিতজির খাস লোকেদের মধ্যে ও একজন। ভৃত্য হলেও এ বাড়িতে যতবার এসেছি এর সাথে বন্ধুর মতো আচরণ ছাড়া তাকে কখনো অন্যরকম ব্যবহার করতে দেখিনি। কি দুর্ভাগ্য বলুন তো, মনিবের মৃতদেহ পর্যন্ত দেখতে পারল না। সত্যি খুব মায়া লাগলো আমার। মনিবের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা এখনকার সময় অতি বিরল। কৈলাস ওর দুহাত ধরে দাঁড় করালো। পালিতবাবু ওর ঝোলাটা রাস্তা দিয়ে তুলে নিলেন। কৈলাস বলল, ভালোই করেছেন এসে পড়েছেন, নইলে ঠিকানা নিয়ে আপনার বাড়িতে ছুটবো ভেবেছিলাম। নন্দদুলাল বাবু, আপনার থেকে আমার কিছু কথা জানবার আছে, আশা করি আপনি সেগুলো সঠিক উত্তর দিয়ে আমায় সাহায্য করবেন। নন্দদুলাল তার কাঁধে ঝুলিয়ে রাখা একটা অপরিষ্কার গামছা দিয়ে চোখ মুছে নিল। আসুন, ভেতরে আসুন বলে কৈলাস তাকে নিয়ে নিচের স্কুলের বারান্দায় গিয়ে বসল। পালিতবাবু এবং আমি খানিকটা তফাতে দাঁড়িয়ে সবটা শুনলাম। কৈলাস বলল, তা যেটা বলছিলাম, এই বাড়ির মানুষদের মধ্যে পণ্ডিতজি আপনাকে সব থেকে বেশি ভালোবাসতেন, এই কথা অনেকের মুখেই শুনলাম এবং বুঝলাম। এবার বলুন, পণ্ডিতজি আপনাকে এমন কোন গোপনীয় কথা বলে গেছেন যেটা আপনি কোনো কারণে গোপন রাখতে পারেননি? লক্ষ্য করলাম প্রশ্নটা শুনে নন্দদুলাল চকিত দৃষ্টিতে কৈলাসের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, উনি আমায় সব গোপন কথাই বলতেন। মাঝে একবার খুব বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে উঠে পড়ে লেগেছিলেন। সেই সময় কর্তা বলেছিলেন তার একটা প্রিয় ছাত্রের নামে সে সব কিছু লিখে দিয়ে যাবেন। আমার ভুজঙ্গ দাদার কথা ভেবে খুব কষ্ট লাগলো তখনই। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ভাবলাম তাকে কথাটা গিয়ে বলি। কর্তাবাবু একদমই রাত জাগতেন না, সবার আগে খেয়ে দিয়ে শুয়ে পড়তেন। সেদিন রাতে তার দরজা বন্ধ হওয়ার পর রাত 9টা নাগাদ আমি যাচ্ছিলাম ভুজঙ্গ দাদার ঘরে। মনে মনে ভেবেছিলাম, যাকে কোলে পিঠে করে মানুষ করেছি সে আজ বড় হয়ে যাই হয়ে যাক না কেন, তাকে তার বাবার এই সিদ্ধান্তের ব্যাপারটা জানানো উচিত। কর্তাবাবুর ঘর পেরিয়েছি, ঠিক তখনই আরতি দিদিমণি পেছন থেকে ডাকলো। কি ব্যাপার নন্দদুলাল, এত রাতে আমাদের ঘরের দিকে যাচ্ছ যে? ঘুরে তাকিয়ে দেখি দিদিমণি নীলাঞ্জনের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মানে এখন যে ঘরটায় ওই ছোট কর্তা রতনলাল চক্রবর্তী আছেন, ওই ঘরটা। আমি ডাক শুনে একটু থতমত খেয়ে গেলাম। এটুকু বলে নন্দদুলাল থামল। কৈলাস বলল, থেমে গেলেন যে? আর আরতি দেবী, সে কি আপনার পরে রাতের খাওয়া দাওয়া করতেন? আসলে দিদিমণির গান শেখার খুব শখ। কর্তাবাবুকে কয়েকবার বলেছিল, কিন্তু উনি কোনো জবাব দেয়নি কখনো। তাই ওই খাওয়া দাওয়ার পরে নীলাঞ্জনের কাছে একটু বুঝতে যেত। সেদিন রাতে আমি আরতি দিদিমণিকেই পুরো ব্যাপারটা জানিয়েছি, কারণ ভেবে দেখলাম আমার থেকে ভালো করে সে নিজে তার স্বামীকে বোঝাতে পারবে। বলুন, যে ছোট ছেলেটাকে কুলে পিঠে করে মানুষ করেছি, তার প্রতি কি এইটুকু টান থাকতে পারে না? হায় কি কান্না করবেন না নন্দদুলাল বাবু, মনে রাখবেন পণ্ডিতজির অবর্তমানে আপনি কিন্তু এখন ভুজঙ্গবাবুর সব থেকে বড় অবলম্বন। আজ আমরা আসি, কাল আবার আসবো, বুঝলেন? শান্ত হন। কৈলাস উঠে পড়ল। রাস্তায় এসে রিক্সা ধরলাম দুজন। বাড়িতে এসে কৈলাস আমার ঘর থেকে একটা ট্রেসিং পেপার নিয়ে বৈঠক ঘরে গিয়ে বসল। আমি একটা সিগারেট ধরিয়ে পাশে চেয়ারে বসতেই ও আমার হাতে একটা টর্চ ধরিয়ে দিল। বলল, আবির, জানলাগুলো একটু বন্ধ করে কাগজটার নিচে একটু আলো ফেলতো। দেখলাম ও নীলাঞ্জনের ডায়েরির ওই ছিঁড়ে ফেলা পৃষ্ঠার পরের কাগজটি বের করে 2 হাত দিয়ে টান টান করে ধরল। আমি উঠে গিয়ে জানলাগুলো ভেজিয়ে দিয়ে নির্দিষ্ট স্থানে আলো ফেললাম।
কৈলাস ট্রেসিং পেপারটি কলমের চাপে গর্ত হয়ে যাওয়া অংশটুকুর ওপরে আলতো করে ধরল। পকেট থেকে পেন্সিল বের করে অতি সূক্ষ্মভাবে বুলিয়ে চলল পেপারটির ওপরে। মিনিট 10 নিঃশব্দে এই প্রক্রিয়া চলল। লক্ষ্য করলাম ওর কপালে একটা চিন্তার ভাঁজ পড়ছে ধীরে ধীরে। অবশেষে কাগজটা নামিয়ে বলল, হয়েছে। আমি জানলাগুলো দ্রুত গিয়ে খুলে দিলাম। ওর হাতে ধরা কাগজটির দিকে বেশ খানিকক্ষণ চেয়ে রইলাম। বলা ভালো, হঠাৎ দেখে ওটাকে একটা পরিষ্কার ট্রেসিং পেপার ছাড়া আর কিছুই মনে হলো না। প্রশ্ন করলাম, কি হয়ে গেছে বললে? কৈলাস বলল, আবির, কলমটা দিয়ে বোঝাচ্ছি। অগত্যা বুক পকেট থেকে কলমটা বের করে ওর হাতে দিলাম। কৈলাস কাগজটি টেবিলে রেখে কলম দিয়ে তার আবছা রেখাগুলি ফুটিয়ে তুলল। এবার আর বুঝতে অসুবিধা হলো না লেখাটা। কাগজটিতে লেখা আছে, রতনলাল এসে আমার চোখ খুলে দিয়েছে। ওর দেখানো এমন একটা পথ আমি বেছে নেব যেটা তুমি ভাবতেই পারছো না। এরপরে রতনের পালা। এই লেখাটি পড়ে আমি স্তম্ভিত হয়ে চেয়ারে বসে পড়লাম। খানিকক্ষণ কৈলাসও চুপ। ওর মুখ দেখেও বুঝলাম ও গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। তার উপর এমন একটা খুন যেখানে মৃতদেহের শরীরে বিন্দুমাত্র প্রমাণ নেই। শুধুমাত্র রতনলাল বাবুর অনুমানের ভিত্তিতেই এই তদন্ত চলছে। সেখানে যদি হঠাৎ এমন একটা ধাঁধা এসে দাঁড়ায়, তবে কি আর মাথা স্থির থাকে? দুপুরের পর কৈলাস স্নান সেরে খাওয়া দাওয়া করল। সিগারেট ধরিয়ে কখনো সারা বারান্দা পায়চারি করছে, কখনো বা আরাম কেদারায় চোখ বুজে একা একা কি সব বিড়বিড় করছে। সন্ধ্যা নাগাদ প্রদীপ এসে ডায়েরিগুলো দিয়ে গেল। এই ডায়েরির খবর ওরা কেউ জানে না, কারণ এটা নীলাঞ্জনের ক্লাসের ডায়েরি নয়। আমার ধারণা সত্যি কি না তা এই নতুন 3টে ডায়েরি খুললেই বোঝা যাবে। আমি প্রতিটা ডায়েরি পাশাপাশি রেখে একটা একটা করে পৃষ্ঠা উল্টাতে শুরু করলাম। এই ডায়েরিগুলিতে সবার লেখা এবং শিরোনামের হুবহু মিল আছে, তবে শুধুমাত্র শেষ পৃষ্ঠায় নীলাঞ্জনের ডায়েরিতে কিছু লেখা নেই। কৈলাসের দিকে তাকাতেই সে বলল, দেখ, শেষ দিন নীলাঞ্জন ক্লাস করতে আসার আগেই পণ্ডিতজি মারা যায়। আমার মনে পড়ে গেল প্রদীপ কাল সকালে আমাদের বাড়িতে এসে এই কথাটা বলেছিল, কিন্তু আমার মনের মধ্যে প্রশ্নের বান বইছে তখন। বললাম, আরে একটু খুলে বলো না, কত দূর এগোলে? কৈলাস একটা সিগারেট বের করে নাকের সামনে পাঁকালো। তারপর বলল, এখনো উপসংহারে পৌঁছতে পারিনি। অপেক্ষা শুধু নীলাঞ্জন বাবুর একটা ফোনের আর তোমার একটু সাহায্যের। এমন সময় বাজলো টেলিফোনটা। কৈলাস লাফিয়ে উঠে রিসিভারটা তুলে নিল। হ্যালো। হ্যাঁ কৈলাসবাবু, ফরেন্সিক রিপোর্ট বলছে রতনলালের ঘর ছাড়া বাকি দুটোর ঘরের গ্লাসেই পণ্ডিতজির আঙুলের ছাপ রয়েছে এবং 3টে গ্লাসেই একই মাদক ঢালা হয়েছিল। আপনি কত দূরে এগোলেন? এই চলছে, কাল সকালে 10টায় চলে আসুন। বলে কৈলাস টেলিফোনটা নামিয়ে দিল। ক্রমশ আঙুলের ফাঁকে ঘুরতে থাকা সিগারেটটা ঠোঁটে ঝুলিয়ে বলল, আবির, একটু ভেবে দেখতো রতনলালের দেখানো পথে কি হতে পারে, যেটা রতনলালও জানে না। আমি কিছু না ভেবেই বললাম, ওনাকে যতটুকু চিনলাম লোকটি দাদাকে খুব ভালোবাসতেন। ছবির লাইনে কাজ করেন বলে একটু সকাল্লাদটা বেশি, আর একটু বিদেশ ঘাসাও বলা চলে। এ কারণেই হয়তো ফেরার সময় ওয়াইন ওয়াইন আবির, ওয়াইন। এই একটু বস, ওয়াইন। হ্যাঁ। বলে সে বুকশেলফ থেকে ব্যস্ত হয়ে কয়েকটা বই টেনে বের করে নিজের ঘরে চলে গেল। বুঝলাম ওর একটু নিঃসঙ্গতা প্রয়োজন এখন। আমি বসে বসে ওয়াইন দিয়ে কি হতে পারে ভাবতে লাগলাম। সেদিন রাতে কৈলাস খেতে এলো না। রাত তখন কটা জানি না। ঘুম ভাঙল দরজায় টোকা পড়ার শব্দে। দরজা খুলে দেখি কৈলাস আমার পাশের থেকে হন হন করে ঘরে ঢুকে গেল। বলল, আমার সিগারেটটা শেষ হয়ে গেছে আবির, তাই তোকে একটু বিব্রত করলাম। দে তো একটা সিগারেট দে। আসি। হ্যাঁ। বললাম, আরে মানেটা কি? আরে কি হলো, কিছু বলে তো যাও। কাল সকালে ঘটনাস্থলে গিয়ে সব জানতে পারবি।
শুধু এটুকু বলতে পারি যে সমস্ত জিনিস দিয়ে স্পর্শ না করলেও হত্যা করা যায়। তার ব্যাপারে আমাদের একটু পড়াশোনাটা বাড়িয়ে দেওয়া দরকার। কিন্তু এর সাথে ওয়াইনের সম্পর্ক? শুভরাত্রি। দূর, এই তুমি তুমি কৌটোটা নিয়ে যাও, আর দরজা খুলতে পারবো না কিন্তু। বাকি রাতটুকু আর তেমন ঘুম হলো না। মনের মধ্যে প্রশ্নের ঝড় আর তার সাথে রহস্যের উত্তাপে ভোর পর্যন্ত এপাশ ওপাশ করলাম। সকাল 10টার মধ্যে তৈরি হয়ে আমরা দুজনেই পৌঁছালাম সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল চক্রবর্তীর বাড়ি। পালিতবাবু আগেই উপস্থিত ছিলেন। আমরা তার কাছে আসতেই কৈলাস তার পকেট থেকে কালকের ট্রেসিং পেপারটি তার হাতে দিল। বলল, এই কাগজটির অরিজিনাল কপিটা ভুজঙ্গবাবুর ঘরে পাওয়া যাবে, কারণ রতনবাবুকে আততায়ী জানাবেন না যে এরপর তাকে বধ করার পালা। আপনি কয়েকজনকে দিয়ে ঘরটি খানাতল্লাশি করিয়ে ফেলুন, তারপর বাড়ির সবাইকে তালিম ঘরে চলে আসতে বলুন। আমি ওখানেই আছি। আমি ও কৈলাস দুজনেই তালিম ঘরে উঠে এলাম। কৈলাসের কাছে যে কোনো একটা ব্যাপার যে এখনো অনুমানের তালিকায় আছে তা ওর চক্ষু চঞ্চলতা দেখেই বুঝতে পারছিলাম। তালিম ঘরের এক কাঠের ছোট টেবিলের ওপরে একটা গ্র্যামোফোন রাখা আছে। দ্রুত পায়ে সেদিকেই এগিয়ে গেল কৈলাস। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ও গ্র্যামোফোনের থেকে অতি নিপুণতা বজায় রেখে নিচের ড্রয়ারটি খুলল। ওপরেই যে সিডির খামটি রয়েছে সেটা দেখে ওর ঠোঁটের কোণায় একটা মৃদু হাসি খেলে গেল। এই হাসিটি আমার খুব চেনা। ও যখন কোনো জটিল সমস্যার সমাধান করে ফেলে তখন ওর মুখের এই অভিব্যক্তিটা আমি দেখতে পেয়েছি। আমি একটু ঝুঁকে পড়ে খামটি দেখলাম। তাতে লেখা আছে ক্লাস হারমোনিকা শেষ খণ্ড। ওকে প্রশ্নটা করতে যাব এমন সময় পালিতবাবুর গলা পেলাম। কৈলাসবাবু, এই যে কাগজটা পেয়েছি, তার সাথে এটাও ছিল। বলে পালিতবাবু দুটো কাগজ কৈলাসের দিকে এগিয়ে দিল। একটি কাগজের লেখার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু অন্য কাগজটিতে লেখা রয়েছে আরও একটি সান্ত্বনা বার্তা। তবে লেখাগুলি যে এই মানুষেরই এই ব্যাপারে দেখলেই নিশ্চিত হওয়া যায়, এবং এক্ষেত্রেও অত্যন্ত হিংস্রতার সাথে কাগজটিতে চেপে চেপে লেখা রয়েছে, তোমার স্বামীকে কিছু জানানোর আগেই ওকে শেষ করে দেব। তুমি শুধু উপযুক্ত সময়ে আমায় খবর দিও। কৈলাস কাগজ দুটো একসাথে ভাঁজ করে পকেটে রাখল। পালিতবাবুর নির্দেশ অনুযায়ী হেড কনস্টেবল রমেন সবাইকে নিয়ে এসে তালিম ঘরে জড়ো করল। কৈলাস ভুজঙ্গবাবুর কাছে গিয়ে বলল, আপনার ঘরটা তল্লাশি করলাম, তার একটা বিশেষ কারণ আছে, বুঝলেন? দেখুন, বাড়ির প্রত্যেকেই আপনাকে হত্যাকারী হিসেবে প্রমাণ করতে চাইছে, একথা ঠিক, কিন্তু আমি হত্যাকারীকে এই স্বীকৃতিটা দিতে অভ্যস্ত। কিছু মনে করবেন না রতনবাবু। আপনার ভাইপো বদমেজাজি হতে পারে, কিন্তু একটা খুন করার মতন ক্ষমতা বা সাহস তার মধ্যে নেই। তা আমি প্রথম দিনই বুঝেছিলাম। রতনলাল কাপা গলায় বলল, তাহলে কে করেছে? আপনি, পরোক্ষভাবে আপনি করেছেন খুনটা। আমি? হ্যাঁ, আপনি। এই নিন, পড়ুন। বলে কৈলাস পকেট থেকে দুটো কাগজ বের করে একটি আবার পকেটে ঢুকিয়ে রাখল। হাতের কাগজটি একটি নির্দিষ্ট জায়গার থেকে ছিঁড়ে রতনলালের হাতে দিয়ে বলল, জোরে জোরে পড়ুন। রতনলাল কাগজের টুকরোটি নিয়ে বিস্ময়ের সাথে পড়ল। রতনলাল এসে আমার চোখ খুলে দিয়েছে। ওর দেখানো এমন একটা পথ আমি বেছে নেব যা তুমি ভাবতেই পারছো না। পড়ে রতনলাল ঠকঠক করে কাঁপতে শুরু করল। কৈলাস এবার বাকি অংশটুকু তার হাতে দিল। এরপর রতনের পালা। ওর মুখের পেশিগুলো তীর তীর করে কেঁপে উঠল কয়েকবার। ক্রুদ্ধ কণ্ঠে বলল, কৈলাসবাবু, কে করেছে এই কাজ? কার এত দুঃসাহস? কৈলাস বলল, হ্যাঁ, শান্ত হন রতনবাবু, শান্ত হন। যা করার আইন করবে। দয়া করে আমায় আবার কোনো তদন্তে নিয়োগ হতে বাধ্য করবেন না। যাই হোক, এই খুনটি হয়েছে সুরের মাধ্যমে, এবং এই বাড়িতে পণ্ডিতজির পরে সুর সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি হলো নীলাঞ্জন। দুঃখিত, তুমি আমার থেকে অনেক ছোট এবং খুনি, তাই তোমাকে বাবুটা বলতে পারছি না। এই কথা শুনে নীলাঞ্জন যেন হিংস্র বাঘের মতো লাফিয়ে উঠল।
কুপিত কণ্ঠে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব আপনি? আমি ঠিকই বলছি। ভুজঙ্গবাবু, আপনার বাবা আপনাকে আপনার স্ত্রীর গোপন অভিসারের ব্যাপারে অবগত করতে চেয়েছিলেন এবং এই কারণেই আপনাকে তার সাথে দেখা করতে বলেছিলেন। আপনার স্ত্রী আরতি গোপনে নীলাঞ্জনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ। বাড়ির গৃহিণীর সাথে কবে তার সম্পর্ক আপনি থেকে তুমিতে চলে এসেছে সেটা এই বাড়ির কেউ জানতে পারেনি। সেটা কোনোভাবে পণ্ডিতজি জেনে ফেলেন। আর ঠিক সেই সময় ব্যাঙ্গালোর থেকে ফিরলেন রতনবাবু। এই দুশ্চিন্তাগ্রস্ত মনে ভাইয়ের নিয়ে আসা ওয়াইন বা মাদকে ভরা গ্লাসটি ঠোঁটে তুলে নিয়ে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি পণ্ডিতজি। তাই ওই গ্লাসই হয়ে দাঁড়ালো তার মৃত্যুর কারণ। পণ্ডিতজি চেয়েছিলেন তার সব থেকে প্রিয় ছাত্রটিকে তার বিষয় সম্পত্তির মালিকানা লিখে দিয়ে যাবেন। তবে এই কথাটি তিনি শুধু জানিয়েছিলেন তার সব থেকে কাছের দুজন মানুষ, অর্থাৎ তার ভাই রতনলাল এবং তার প্রিয় ভৃত্য নন্দদুলালকে। নন্দদুলাল নিরীহ লোক। সে চেয়েছিল ভুজঙ্গবাবুকে ব্যাপারটা জানিয়ে তার বাবার সাথে তাকে কথা বলাতে। কিন্তু সেই রাতে পণ্ডিতজি শুয়ে পড়ার পর যখন নন্দদুলাল ভুজঙ্গবাবুর সাথে এই ব্যাপারে কথা বলতে যাচ্ছিল, তখনই ঘটল বিপত্তি। নীলাঞ্জনের ঘর থেকে আরতি দেবী বেরিয়ে এসে তার স্বামীকে অর্থাৎ ভুজঙ্গবাবুকে সব জানিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে নন্দদুলালের থেকে সব জেনে নেয় এবং ওই কথাগুলো যে সেই রাতেই তার অবৈধ প্রেমিক নীলাঞ্জনের কাছে যায়নি তা মেনে নেওয়া আমার পক্ষে খুব কঠিন কাজ। যাই হোক, আসল কথায় আসি। নীলাঞ্জন সঙ্গীত বিদ্যায় পণ্ডিতজির সব থেকে উন্নত ছাত্র। সেহেতু দেশি বিদেশি সমস্ত বাদ্যযন্ত্রের ব্যাপারে তার বিপুল জ্ঞান। তার সুবাদেই ওর মাথায় এসে যায় এই মর্মান্তিক সুরটির কথা, যার নাম হলো গ্লাস হারমোনিকা। এই বাদ্যযন্ত্র তৈরি হয় ওয়াইন গ্লাস দিয়ে এবং সেই যন্ত্র থেকে নির্গত সুরে একটা মানুষের মুহূর্তেই মতিভ্রম বা মস্তিষ্কে ভয়ঙ্কর উদ্দীপনা সৃষ্টি হয়ে থাকে, যে কারণে অতিরিক্ত রক্তচাপে মানুষ তৎক্ষণাৎ মারা যায়। নীলাঞ্জন এই গ্রামোফোন সিডিটি কবে থেকে জোগাড় করে রেখেছিল বলতে পারবো না, তবে পণ্ডিতজি ভুজঙ্গবাবুকে কিছু বলতে চায় দেখেই আরতি তার অবৈধ প্রেমিক নীলাঞ্জনকে তৎক্ষণাৎ খবর দেয়। নীলাঞ্জনের ব্যাপারে পণ্ডিতজি যাই জেনে ফেলুক না কেন, তখনও পর্যন্ত তাকে কোনো কিছুই বলেন। প্রদীপকে তালিম দেওয়া শেষ হলে ভুজঙ্গবাবুকে দেখা করার উপদেশ দিয়ে পণ্ডিতজি আবার তালিম ঘরে ফিরে আসেন। মনের অবস্থা ভালো না থাকায় আরেকটু মাদক সেবন করে ফেলেন, যতটুকু তার মতন অপটু মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিছুক্ষণ বাদেই খবর পেয়ে নীলাঞ্জন গ্রামোফোন সিডি নিয়ে তালিম ঘরে এসে এবার দেখে তার শিকার আগে থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। অগত্যা তখন তার কাজ ওই গ্লাস হারমোনিকার সিডিটা গ্রামোফোনে লাগিয়ে দিয়ে পিনটা তুলে দিয়ে দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে যাওয়া, এবং হলোও তাই। হিসেব অনুযায়ী 15 মিনিটের সুর এই শব্দ নিরোধক ঘরে পণ্ডিতজিকে নিঃশব্দে ঘুম পাড়িয়ে দিল। এখনো ওই সিডিটাই গ্রামোফোনে লাগানো আছে। আমি ছুঁইনি পালিতবাবু, আপনি ফরেন্সিকে দিয়ে আঙুলের ছাপ মিলিয়ে নিতে পারেন। আমরা স্তম্ভিত হয়ে কৈলাসের দিকে তাকিয়েছিলাম। ও ভুজঙ্গবাবুর হাত ধরে বলল, হ্যাঁ, দেখুন ভুজঙ্গবাবু, আপনি নিজের হাতে আপনার স্ত্রী ও নীলাঞ্জনকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিন। এই দায়িত্বটা আপনাকেই দিলে সব থেকে ভালো হবে বলে আমার মনে হয়। চলে আয় আবির।